হেফি গ্রেকে কে বিয়ে করেছেন? জন রাস্কিন। 1847 সালে রাস্কিন পারিবারিক বন্ধুদের মেয়ে ইউফেমিয়া হেফি গ্রে এর কাছাকাছি হয়ে ওঠেন। তার জন্যই রাস্কিন দ্য কিং অফ দ্য গোল্ডেন রিভার লিখেছিলেন। অক্টোবরে এই দম্পতির বাগদান হয়। তারা 1848 সালের 10 এপ্রিল পাথের বাওয়ারসওয়েলে তার বাড়িতে বিয়ে করেন, যা একসময় রাস্কিন পরিবারের বাসস্থান ছিল। 37 এটি ছিল জন টমাস রাস্কিনের দাদা আত্মহত্যার স্থান। এই সংসর্গ এবং অন্যান্য জটিলতার কারণে রাস্কিনের বাবা মা উপস্থিত হননি। 1848 সালের ইউরোপীয় বিপ্লবের অর্থ হল যে নবদম্পতির প্রথম দিকের একসাথে ভ্রমণ সীমিত ছিল, কিন্তু তারা নরম্যান্ডিতে যেতে সক্ষম হয়েছিল, যেখানে রাস্কিন গথিক স্থাপত্যের প্রশংসা করেছিলেন। তাদের প্রথম জীবন একসাথে 31 পার্ক স্ট্রিট, মেফেয়ারে অতিবাহিত হয়েছিল, যা তাদের জন্য রাস্কিনের বাবা দ্বারা সুরক্ষিত ছিল। পরবর্তীতে ঠিকানাগুলি কাছাকাছি 6 চার্লস স্ট্রিট এবং ত্রিশার্ন হিল অন্তর্ভুক্ত ছিল। 1849 সালের ইউরোপীয় সফরে যাওয়ার জন্য হেফি খুব অসুস্থ ছিল, তাই রাস্কিন তার পিতামাতার সাথে আল্পস পর্বত পরিদর্শন করেন, মডার্ন পেইন্টার্সের তৃতীয় এবং চতুর্থ খণ্ডের জন্য উপাদান সংগ্রহ করেন। তিনি আলপাইন সৌন্দর্য এবং আলপাইন কৃষকদের দারিদ্র্যের মধ্যে বৈসাদৃশ্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যা তার ক্রমবর্ধমান সংবেদনশীল সামাজিক বিবেককে আলোড়িত করেছিল। বিয়েটি অসুখী ছিল, রাস্কিন হেফির প্রতি নিষ্ঠুর এবং তার প্রতি অবিশ্বাসী ছিল বলে জানা গেছে। 38 বিবাহ কখনোই সম্পন্ন হয়নি এবং 6 বছর পরে 1854 সালে বাতিল করা হয়। 39 স্থাপত্য যুগ্ন। স্থাপত্যের প্রতি রাস্কিনের আগ্রহের বিকাশ, এবং বিশেষ করে গথিক, তার নাম বহনকারী প্রথম কাজের দিকে পরিচালিত করে, দ্য 7 ল্যাম্পস অফ আর্কিটেকচার, 1849। 40 এতে লেখক খোদাই করা 14টি প্লেট রয়েছে। শিরোনামটি 7টি নৈতিক বিভাগকে নির্দেশ করে, যা রাস্কিন সমস্ত স্থাপত্যের জন্য গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য বলে মনে করেছিলেন: ত্যাগ, সত্য, শক্তি, সৌন্দর্য, জীবন, স্মৃতি এবং আনুগত্য। সকলেই তার ভবিষ্যতের কাজের পুনরাবৃত্তিমূলক থিম প্রদান করবে। 7 ল্যাম্প গথিক ধর্মনিরপেক্ষ এবং প্রোটেস্ট্যান্ট ফর্মের গুণাবলী প্রচার করেছিল। এটি স্থপতি এডব্লিউএন পাগিনের ক্যাথলিক প্রভাবের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। ভেনিসের পাথর। 1849 সালের নভেম্বরে জন এবং এফি রাস্কিন হোটেল ড্যানিয়েলিতে থাকার জন্য ভেনিস পরিদর্শন করেন। 41 তাদের বিভিন্ন ব্যক্তিত্ব তাদের বিপরীত অগ্রাধিকার দ্বারা প্রকাশিত হয়। হেফির জন্য ভেনিস সামাজিকতার সুযোগ দিয়েছিল, যখন রাস্কিন একাকী পড়াশোনায় নিযুক্ত ছিলেন। বিশেষ করে তিনি ক্যাডারো এবং ডগেস প্যালেস বা পালাজ্জো ডুকেল আকার একটি বিন্দু তৈরি করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তারা দখলকারী অস্ট্রিয়ান সৈন্যদের দ্বারা ধ্বংস হয়ে যাবে। এই সৈন্যদের মধ্যে একজন, লেফটেন্যান্ট চার্লস পাউলিটা, দৃশ্যত রাস্কিনের সম্মতিতে হেফির সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেন। তার ভাই অন্যদের মধ্যে পরে দাবি করেছিল যে রাস্কিন ইচ্ছাকৃতভাবে বন্ধুত্বকে তাকে আপোস করার জন্য উৎসাহিত করেছিল, আলাদা করার অজুহাত হিসাবে। এদিকে রাস্কিন তার 3 খণ্ডের কাজ দ্য স্টোনস অফ ভেনিস, 1851-53 এর জন্য ব্যবহৃত বিস্তৃত স্কেচ এবং নোট তৈরি করছিলেন। 42-43 বাইজেন্টাইন থেকে রেনেসা পর্যন্ত ভেনিসীয় স্থাপত্যের প্রযুক্তিগত ইতিহাস থেকে একটি বিস্তৃত সাংস্কৃতিক ইতিহাসে বিকশিত হয়ে স্টোনস সমসাময়িক ইংল্যান্ড সম্পর্কে রাস্কিনের মতামতকে উপস্থাপন করেছিলেন। এটি সমাজের নৈতিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য সম্পর্কে একটি সতর্ক হিসাবে কাজ করেছিল। রাস্কিন যুক্তি দিয়েছিলেন যে ভেনিস ধীরে ধীরে অধপতিত হয়েছিল। প্রকৃত খ্রিস্টান বিশ্বাসের পতনের ফলে এর সাংস্কৃতিক অর্জনগুলি আপোস করা হয়েছিল এবং এর সমাজ কলুষিত হয়েছিল। দেবতাকে শ্রদ্ধা করার পরিবর্তে রেনেসাঁ শিল্পীরা নিজেদেরকে সম্মানিত করেছেন, অহংকারে মানুষের সংবেদনশীলতা উদযাপন করেছেন। স্টোনসের 2য় খণ্ডে গথিকের প্রকৃতি অধ্যায়টি প্রকাশিত হয়েছে। 44 গথিক অলঙ্কারের প্রশংসা করে রাস্কিন যুক্তি দিয়েছিলেন যে এটি মুক্ত, সৃজনশীল কাজে কারিগরের আনন্দের প্রকাশ। কর্মীকে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং ধারণাগুলিকে চিন্তা করার এবং প্রকাশ করার অনুমতি দিতে হবে, আদর্শভাবে তার নিজের হাত ব্যবহার করে, যন্ত্রের পরিবর্তে। আমরা চাই একজন মানুষ সবসময় চিন্তাশীল থাকুক, আর একজন সবসময় কাজ করুক, এবং একজনকে ভদ্রলোক বলি আর অন্যজনকে অপারেটিভ বলি, যেখানে কর্মীর প্রায়শই চিন্তাভাবনা করা উচিত এবং চিন্তাবিদকে প্রায়শই কাজ করা উচিত, এবং উভয়েরই সর্বোত্তম অর্থে ভদ্রলোক হওয়া উচিত। যেমনটি হয়, আমরা উভয়কেই অভদ্র করে তুলি, একজনকে হিংসা করে, অন্যজনকে তুচ্ছ করে, তার ভাই, এবং সমাজের জনসাধারণ অসুস্থ চিন্তাবিদ এবং হতভাগ্য কর্মীদের দ্বারা গঠিত। এখন কেবল শ্রম দ্বারাই চিন্তাকে সুস্থ করা যায়,
এবং কেবল চিন্তার দ্বারাই শ্রমকে সুখী করা যায় এবং দুটিকে দায়মুক্তি দিয়ে আলাদা করা যায় না। এটি ছিল একটি নান্দনিক আক্রমণ এবং বিশেষ করে শ্রম বিভাজন এবং সাধারণভাবে শিল্প পুঁজিবাদের সামাজিক সমালোচনা। এই অধ্যায়টি গভীর প্রভাব ফেলেছিল এবং ওয়ার্কিং মেন্স কলেজের খ্রিস্টান সমাজতান্ত্রিক প্রতিষ্ঠাতা এবং পরে শিল্প ও কারুশিল্পের অগ্রগামী এবং সমাজতান্ত্রিক উইলিয়াম মরিস উভয়ই এটি পুনর্মুদ্রণ করেছিলেন। 45 প্রাক-রাফালাইটস। জন এভারেট মিলাইস, উইলিয়াম হোলোম্যান হান্ট এবং দান্তে গ্যাব্রিয়েল রোসেটি 1848 সালে প্রাক-রাফেলাইট ব্রাদারহুড প্রতিষ্ঠা করেছিলেন। প্রাকৃতিকতাবাদ এর জন্য প্রাক-রাফেলাইট প্রতিশ্রুতি, শুধু প্রকৃতি থেকে আঁকা। 47 প্রকৃতিকে সূক্ষ্ম বিশদে চিত্রিত করা, রাস্কিনের দ্বারা প্রভাবিত হয়েছিল। শিল্পীরা তাদের পারস্পরিক বন্ধু কভেন্ট্রি প্যাটমোরের মাধ্যমে রাস্কিনের সাথে যোগাযোগ করার পরে রাস্কিন মিলাইসের সাথে পরিচিত হন। 48 প্রাথমিকভাবে রাস্কিন মিলাইস ক্রাইস্ট ইন দ্য হাউস অফ হিজ প্যারেন্টস 1849-50 দ্বারা প্রভাবিত হননি, একটি চিত্রকর্ম যা সেই সময় নিন্দাজনক বলে বিবেচিত হয়েছিল, কিন্তু রাস্কিন মে মাসে টাইমসকে প্রাক-রাফেলাইট ব্রাদারহুডের পক্ষে চিঠি লিখেছিলেন। 1851-49 গ্রীষ্মে শৈল্পিক পৃষ্ঠপোষকতা এবং উৎসাহ দিয়ে মিলাইস প্রদান 1853 শিল্পী এবং তার ভাই রাস্কিন এবং এফের সাথে স্কটল্যান্ডে ভ্রমণ করেছিলেন, যেখানে গ্লিনফিনলাসে তিনি জিনিস শখের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা ল্যান্ডস্কেপ পটভূমিতে এঁকেছিলেন, যা বরাবরের মতোই ছিল। তিনি পরে রাস্কিনের প্রতিকৃতি যুক্ত করেছিলেন। 1852 সালের রয়্যাল একাডেমিতে প্রদর্শিত দ্য অর্ডার অফ রিলিফ 1746 এর জন্য মিলাইস এফের একটি ছবি এঁকেছিলেন। শারীরিক অসুস্থতা এবং তীব্র মানসিক উদ্বেগ থেকে ক্রমশ ভুগছিলেন। এফি তার স্বামী এবং তার তীব্র এবং অতিরিক্ত সুরক্ষামূলক পিতামাতার সাথে প্রচণ্ড তর্ক করছিলেন এবং অনুসন্ধান করেছিলেন। স্কটল্যান্ডে তার নিজের পিতামাতার সাথে সান্ত্বনা। রাস্কিন বিবাহ ইতিমধ্যেই ক্ষুণ্ণ হয়েছিল কারণ তিনি এবং মিলিস প্রেমে পড়েছিলেন এবং এফি রাস্কিনকে ছেড়ে চলে যান, যার ফলে একটি পাবলিক কেলেঙ্কারি ঘটে। 1854 সালের এপ্রিল মাসে এফি তার অনিরাময় এর কারণে অনিরাময় এর ভিত্তিতে তার শূন্যতার মামলা দায়ের করেন। 50-51 একটি অভিযোগ পরে রাস্কিন বিতর্কিত হন। 52 রাস্কিন লিখেছেন, আমি একবারেই আমার বীরত্ব প্রমাণ করতে পারি। 53 জুলাই মাসে বাতিল মঞ্জুর করা হয়েছিল। রাস্কিন তার ডায়েরিতেও তা উল্লেখ করেননি। পরের বছর এফি মিলাইসকে বিয়ে করেন। রাস্কিন বিবাহের অসম্পূর্ণতা এবং চূড়ান্ত ব্যর্থতার জটিল কারণগুলি স্থায়ী জল্পনা ও বিতর্কের বিষয়। রাস্কিন হান্ট এবং রোসেটিকে সমর্থন করতে থাকে। তিনি 1855-1857 সালের রোসেটির স্ত্রী এলিজাবেথ সিডালকে তার শিল্পকে উৎসাহিত করার জন্য এবং তার চিকিৎসা সেবার জন্য হেনরি অ্যাকল্যান্ডের পরিষেবার জন্য অর্থ প্রদান করেন, একটি বার্ষিক 150 পাউন্ড প্রদান করেন। 54 প্রাক-রাফেলাইটদের দ্বারা প্রভাবিত অন্যান্য শিল্পীরাও রাস্কিনের কাছ থেকে সমালোচনামূলক এবং আর্থিক সহায়তা পেয়েছিলেন, যার মধ্যে জন ব্রেট, জন উইলিয়াম ইঞ্চবোল এবং এডওয়ার্ড বার্ন জোন্স ছিলেন, যারা একজন ভালো বন্ধু হয়েছিলেন। তিনি তাকে ব্রাদারনেড বলে ডাকতেন। 55 এই ধরনের বন্ধুদের প্রতি তার পিতার অসম্মতি তাদের মধ্যে উত্তেজনার আরও একটি কারণ ছিল। এই সময়কালে রাস্কিন একাডেমি নোটস 1855-1859 1875 শিরোনাম সহ রয়্যাল একাডেমির বার্ষিক প্রদর্শনীর নিয়মিত পর্যালোচনা লেখেন। 56 তারা ছিল অত্যন্ত প্রভাবশালী, খ্যাতি তৈরি করতে বা ভাঙতে সক্ষম। ব্যঙ্গাত্মক ম্যাগাজিন পাঞ্চ এই লাইনগুলি 24 মে 1856 প্রকাশ করে, আমি রং করি এবং রং করি, কোন অভিযোগ শুনি না, এবং আমি শুকানোর আগে বিক্রি করি, অসভ্য রাস্কিন পর্যন্ত, তিনি তার দাস আটকে রাখেন, তখন কেউ কিনবে না। 57 রাস্কিন ছিলেন একজন শিল্প জনহিতৈষী। 1861 সালের মার্চ মাসে তিনি অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান্টে 48টি টার্নার ড্রয়িং এবং মে মাসে ফিটজউইলিয়াম মিউজিয়াম, কেমব্রিজে আরও 25টি ড্রয়িং দেন। 58 রাস্কিনের নিজের কাজটি ছিল খুবই স্বতন্ত্র এবং তিনি মাঝে মাঝে তার জলরঙগুলি প্রদর্শন করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 1857-58 এবং 1879 সালে, উদাহরণস্বরূপ, এবং ইংল্যান্ডে 1878 সালে ফাইন আর্ট সোসাইটিতে এবং 1879 সালের রয়্যাল সোসাইটি অফ পেইন্টার্স ইন ওয়াটার কালার, যার তিনি একজন সম্মানিত সদস্য ছিলেন। স্থাপত্য পর্যবেক্ষণ 59 তার কাজের উদাহরণগুলির মধ্যে রয়েছে নর্থুম্বারল্যান্ডের ওয়েলিংটন হলের কেন্দ্রীয় কক্ষে তার বন্ধু পলিন ট্রেভেলিয়ানের বাড়িতে একটি আঁকা ফুলের পিলাস্টার সজ্জা। সেন্ট ফ্রান্সিস ফান্টলি, ফ্যারহাম, হ্যাম্পশায়ারের লিড চার্চের দাগুযুক্ত কাচের জানালাটি তার দ্বারা ডিজাইন করা হয়েছিল বলে খ্যাতি রয়েছে।
মূলত সিরেনসেস্টারের কাছে সেন্ট পিটার চার্চ ডান্টিসবর্ণ ১১০-এ স্থাপিত। জানালাটি অ্যাসেনশন এবং নেটিভিটি চিত্রিত করে। ৭. রাস্কিনের তত্ত্বগুলিও কিছু স্থপতিকে গথিক শৈলীকে মানিয়ে নিতে অনুপ্রাণিত করেছিল। এই ধরনের বিল্ডিং তৈরি করেছে যাকে একটি স্বতন্ত্র রাস্কিনিয়ান গথিক বলা হয়। ৬১ হেনরি অ্যাকল্যান্ডের সাথে তার বন্ধুত্বের মাধ্যমে রাস্কিন অক্সফোর্ড ইউনিভার্সিটি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি বেঞ্জামিন উডওয়ার্ড দ্বারা ডিজাইন করা, যা এই শৈলীর একটি মডেলের সবচেয়ে কাছের জিনিস, কিন্তু এখনও রাস্কিনকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করেছিলেন। জাদুঘরের উন্নয়নে অনেক বাঁক এবং বাঁক, অন্তত এর ক্রমবর্ধমান ব্যয় নয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটির প্রতি কম উৎসাহী মনোভাব রাস্কিনের জন্য ক্রমবর্ধমান হতাশাজনক প্রমাণিত হয়েছিল। ৬২ রাস্কিন এবং শিক্ষাজীবন। জাদুঘরটি অক্সফোর্ডের বিজ্ঞানের ব্যবস্থার উন্নতির জন্য একটি বিস্তৃত পরিকল্পনার অংশ ছিল, যা বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে প্রতিরোধ করেছিল। রাস্কিনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষাদানের ভূমিকা ১৮৫০-এর দশকের মাঝামাঝি সময়ে আসে। ৬৩ যখন তিনি খ্রিস্টান সমাজবাদী ফ্রেডরিক জেমস ফার্নিভাল এবং ফ্রেডরিক ডেনিসন মরিস দ্বারা প্রতিষ্ঠা ওয়ার্কিং মেন্স কলেজে দান্তে গ্যাব্রিয়েল রোসেটি দ্বারা সহায়তায় অঙ্কন ক্লাস পড়ান। ৬৪ যদিও রাস্কিন প্রতিষ্ঠাতাদের রাজনীতির সাথে অংশীদারিত্ব করেননি, তবে তিনি এই ধারণাটিকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন যে শিক্ষাকর্মীদের মাধ্যমে আত্মতৃপ্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি অর্জন করা যেতে পারে। ৬৫ এই সম্পৃক্ততার একটি ফলাফল ছিল রাস্কিনের এলিমেন্টস অফ ড্রয়িং ১৮৫৭। ৬৬ তিনি চিঠিপত্রের মাধ্যমে বেশ কয়েকজন নারীকে অঙ্কন শিখিয়েছিলেন এবং তার বইটি সমসাময়িক অঙ্কন ম্যানুয়ালগুলির প্রতি প্রতিক্রিয়া এবং চ্যালেঞ্জ উভয়ই উপস্থাপন করে। ৬৭ ডাব্লিউএমসি সহকারীর জন্য একটি দরকারি নিয়োগের ক্ষেত্র ছিল, যাদের মধ্যে কিছু রাস্কিন পরে নির্ভর করতেন, যেমন তার ভবিষ্যতের প্রকাশক জর্জ অ্যালেন। ৬৮ ১৮৫৯ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত রাস্কিন চেশায়ারের উইনিংটন হলে মেয়েদের জন্য প্রগতিশীল স্কুলের সাথে জড়িত ছিলেন। স্কুলে ঘন ঘন ভিজিটর, চিঠি লেখক এবং ছবি ও ভূতাত্ত্বিক নমুনা দাতা, রাস্কিন খেলাধুলা, হস্তশিল্প, সঙ্গীত এবং নৃত্যের সংমিশ্রণকে অনুমোদন করেছিলেন এর অধ্যক্ষ মিস বেল দ্বারা উৎসাহিত। ৬৯ এই সংস্থাটি রাস্কিনের সাব সক্রেটিক কাজ দ্য এথিক্স অফ দ্য ডাস্ট ১৮৬৬ এর দিকে পরিচালিত করে, উইনিংটনের মেয়েদের সাথে একটি কল্পিত কথোপকথন যেখানে তিনি নিজেকে ওল্ড লেকচারার হিসেবে উল্লেখ করেছিলেন। ৭০ ক্রিস্টালোগ্রাফির উপর একটি বক্তৃতা, এটি সামাজিক ও রাজনৈতিক আদর্শের রূপক অনুসন্ধান। ১৮৮০ এর দশকে রাস্কিন অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত হন, হোয়াইটল্যান্ড কলেজ, শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কলেজ, যেখানে তিনি একটি মে কুইন উৎসব প্রতিষ্ঠা করেছিলেন যা আজ স্থায়ী হয়। ৭১ এটি ১৯ শতকে কর্ক হাই স্কুল ফর গার্লসেও প্রতিলিপি করা হয়েছিল। রাস্কিন অক্সফোর্ডের প্রথম দুটি মহিলা কলেজের মধ্যে একটি সোমারভিল কলেজকে বই এবং রত্নপাত্র দিয়েছিলেন, যা তিনি নিয়মিত পরিদর্শন করেছিলেন এবং একইভাবে উদার ছিলেন মহিলাদের জন্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে।